হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসবি একাডেমি। আজকে আমরা পড়ব 19 শতকের বাংলা শিক্ষা সংস্কার। ঠিক আগের দিনগুলোর মতোই প্রথমে ক্লাসটা তোমরা খুব ভালো করে শুনবে, নোট ডাউন করবে এবং সবার শেষে তোমাদের জন্য থাকবে কিছু কোশ্চেন, তোমরা সেগুলো অ্যাটেম্প করার চেষ্টা করবে। আর আগের দিনের ক্লাসগুলো থেকেও কিছু কোশ্চেন আমি এই ক্লাসে রেখেছি, তো সেগুলো অ্যাটেম্প করার চেষ্টা করবে। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। সবার প্রথমে আমরা জানবো যে সে প্রচলিত শিক্ষা ব্যবস্থা কেমন ছিল সেই সময়, অর্থাৎ আমাদের প্রাচীন শিক্ষা ব্যবস্থা কেমন ছিল। আমাদের সেই সময় দেশে প্রচলিত ছিল সনাতন শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ সেই সময় ভারতবর্ষের যে পুরাতন শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ ভারতীয় দর্শন, বেদ, এইগুলোই কিন্তু পড়ানো হতো। কোথায় পড়ানো হতো? পাঠশালাতে পড়ানো হতো, চতুষ্পাঠীতে পড়ানো হতো ও টোলে পড়ানো হতো। তো এক প্রকার আমাদের প্রাচীন শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো ইতিহাস চর্চা ছিল না, বিজ্ঞান চর্চা ছিল না, তারপরে যে বর্তমান যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা, এই চিকিৎসা ব্যবস্থা চর্চাও কিন্তু ছিল না। সেই আমাদের ভারতে পুরাতন আয়ুর্বেদ নিয়েই চর্চা হতো। অর্থাৎ এখন বর্তমানে আমরা যে সাবজেক্টগুলোকে বা বিষয়গুলোকে বেশি প্রায়োরিটি দিই, সেগুলোর মধ্যে কোনোটাই পড়ানো হতো না এই সমস্ত পাঠশালা, চতুষ্পাঠী এবং টোলে। আর মুসলিমদের জন্য কেমন শিক্ষা প্রতিষ্ঠান ছিল সেই সময়? মাকতাব ও মাদ্রাসা। এই মাকতাব মাদ্রাসাতেও ঠিক একই রকম, অর্থাৎ তাদের ধর্ম রিলেটেডই টেক্সটগুলো, বই পড়ানো হতো। আর আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার মধ্যে এগুলো অনুপস্থিত ছিল। গণিত চর্চা, বিজ্ঞান চর্চা, ভূগোল বা ইতিহাস চর্চা এগুলো ছিলই না। তো পরবর্তীকালে এগুলো কিভাবে আসে সেগুলো আমরা পরের ক্লাসে তো দেখবই। তবে আজকে আমরা এই প্রাচীন শিক্ষা ব্যবস্থা, তারপরে আমাদের যে এই শিক্ষা ব্যবস্থার মধ্যেই কিভাবে ইংরেজরা পরিবর্তন আনার চেষ্টা করে, কি কি পরিবর্তন তারা নিয়ে আসে, সেগুলো সম্পর্কেই জানবো। শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোভাব কেমন ছিল সেই সময়ে? আসলে প্রথম দিকে এরা ছিল উদাসীন। শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ওরা একটু উদাসীনতা দেখিয়েছিল। তার প্রধান কারণ ছিল ওরা সেই সময় মানুষদেরকে জ্বালাতন করতে চায়নি বা ওদের উস্কাতে চায়নি। তার কারণ ছিল 1765-তে দেওয়ানির অধিকার লাভ করার পরে এরা রাজস্ব আদায়ের অধিকার পায়। দেওয়ানির অধিকার মানে রাজস্ব আদায় করার অধিকার। সেই অধিকার পাওয়ার পরে এরা বেশি বেশি করে রাজস্ব আদায় করতে থাকে। এর ফলে এরপরে কয়েক বছর পরেই 1770-এ আসে 76-এর মন্বন্তর। আর এই 76-এর মন্বন্তরের ফলে প্রচুর মানুষ সেই সময় মারা যায়। তার পাশাপাশি এই 76-এর মন্বন্তরের কারণে অনেক চুরি ডাকাতি শুরু হয়। তারপরে কয়েক বছর পর থেকে আন্দোলন, বিদ্রোহ শুরু হয়, সেগুলো আমরা পরের ক্লাসগুলোতে পড়বো। তো সেই সময় তো এইসব প্রবলেম ছিলই। তার পাশাপাশি যদি আবার এই আমাদের চিরাচরিত শিক্ষা ব্যবস্থায়, অর্থাৎ সনাতন শিক্ষা ব্যবস্থায় যদি ইংরেজরা আবার হস্তক্ষেপ করে, তো মানুষ তো আরো বেশি রেগে যাবে। সেই জন্য এরা প্রথম দিকে একটু উদাসীন ছিল, উদাসীনতা দেখিয়েছিল। এরা অতটা শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো কাজ করতে চায়নি। হস্তক্ষেপ না করার নীতি এরা সেই সময় নিয়েছিল। কিন্তু পরবর্তীকালে এদের মনোভাবে পরিবর্তন আসে। এরা ভাবে যে এই শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে আরো উন্নত করা যায়। কেন উন্নত করার চেষ্টা করেছিল? ভারতীয়দের উন্নতির কথা ভেবে? একদমই না। সেই সময় এদের প্রয়োজন পড়েছিল। ওই যে বললাম 1765 সালে ওরা রাজস্ব আদায় করার অধিকার পায়। তো রাজস্ব আদায় করতে গেলে সাধারণ মানুষের সাথে তো ইন্টারাকশন হবেই, কথাবার্তা তো হবেই, কথোপকথন। তো ওরা তো বাংলা জানে না, তারপরে বাঙালিরা বা ভারতীয়রা ওরা ইংলিশ জানে না। তো ওদের কাছে একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল সেইটা। তো ওই প্রবলেমের সলিউশনের জন্য ওরা ভাবে যে প্রাচ্য যে শিক্ষা ব্যবস্থা, এইটা আরো ডেভেলপ করতে হবে। ইংরেজদের বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কর্মচারী, এদেরকে বাংলা শেখাতে হবে। সেই কারণে এরা বিভিন্ন ডেভেলপমেন্ট করে, বিভিন্ন পরিবর্তন নিয়ে আসে শিক্ষা ব্যবস্থায়। তো এদের মনোভাবের পরিবর্তন হয়। পরিবর্তন হওয়ার পরে এরা কি কি পরিবর্তন নিয়ে আসে? এরা কলকাতা মাদ্রাসা তৈরি করে 1781-তে। কে তৈরি করে? লর্ড হেস্টিংস। কত সালে? 1781 সালে তৈরি করে। সালটা ভীষণ ইম্পর্টেন্ট, মুখস্থ করতে হবে। তারপরে এশিয়াটিক সোসাইটি কে তৈরি করে? উইলিয়াম জোন্স। কত সালে তৈরি করে? 1784 সালে। এই সালটাও ভীষণ ইম্পর্টেন্ট, মুখস্থ করতে হবে। আর উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেন এশিয়াটিক সোসাইটি। কিভাবে মনে রাখবে? এশিয়াটিক সোসাইটি
সোসাইটিতে ইমাজিন করে নাও যে সোসাইটিতে জোন থাকে, জোন আলাদা আলাদা জোন থাকে, সোসাইটি ভাগ করা থাকে আলাদা আলাদা জোনে। তো ওইভাবে আমরা রিলেট করে নিতে পারি উইলিয়াম জনসন নামটা এই এশিয়াটিক সোসাইটির সাথে। সালটা এমনি মুখস্থ করে নেবে। আর কলকাতা মাদ্রাসা লর্ড হেস্টিংস প্রতিষ্ঠা করে, হেস্টিংস প্রতিষ্ঠা করে, এটা আমরা কিভাবে মুখস্থ করতে পারি? ইমাজিন করে নাও এই যে লর্ড হেস্টিংস এর নামে হেস্টিংস রয়েছে, হেস্ট মানে কি তাড়াতাড়ি করা, তো হেস্টিংস তাড়াতাড়ি করছিল, প্রতিষ্ঠা করবো কিছু একটা, ওই জন্য 1781 একদম 1780 দশকের শুরুতেই অর্থাৎ 1781তেই কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তো এইভাবে আমরা মুখস্থ করতে পারি, কানেক্ট করে নিতে পারি, যখনই কোশ্চেনগুলো পরীক্ষায় আসবে আমাদের তাড়াতাড়ি মনে আসবে। তারপরে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করা হয় 1791 খ্রিস্টাব্দে। কে প্রতিষ্ঠা করেন? জনাথন ডানকান। জনাথন ডানকান যে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন আমরা কিভাবে মনে রাখতে পারি? ইমাজিন করে নাও সংস্কৃত তো একটু কঠিন সাবজেক্ট, তো ইমাজিন করে নাও যে সংস্কৃত পড়া না পারলে ডান কান ধরে দাঁড় করিয়ে দেয় স্যার বা ম্যাডাম। তো জনাথন ডানকান সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন 1791-তে। কোথায়? বারাণসীতে। স্থানটাও ইম্পর্টেন্ট হয়ে যায়। তারপরে তৈরি হয় ফোর্ট উইলিয়াম কলেজ একদম 1800 খ্রিস্টাব্দে। কে তৈরি করেন? লর্ড ওয়েলেসলি। তৈরি করেন। কিভাবে মনে রাখতে পারি? ইমাজিন করে নাও যে এই যে বারাণসী সংস্কৃত কলেজ বারাণসীতে অবস্থিত, তো কলকাতার মানুষের যেতে অসুবিধা হচ্ছিল বারাণসীতে সংস্কৃত পড়তে, তারপরে আবার কঠিন, তো সেই কারণে এই যে ওএলএস মানে রাস্তা কম করে কলকাতাতে তৈরি করা হয়েছিল ফোর্ট উইলিয়াম কলকাতা। সেই সময় অবশ্য নাম ছিল ক্যালকাটা। কে তৈরি করেছিলেন? লর্ড ওয়েলেসলি। তো এইভাবে আমরা ট্রিকের মাধ্যমে পয়েন্টগুলোকে কানেক্ট করে নিতে পারি, এর ফলে কি হবে পরীক্ষায় কোশ্চেন আসলে তাড়াতাড়ি মনে আসবে। তারপরে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করা হয়, প্রিন্সেপ ও কোলব্রুক সাহায্যে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করা হয়। এরপরে আমরা কিছু কোশ্চেন করে নেব। তোমরা প্রথমে কোশ্চেনগুলো অ্যান্সার করার চেষ্টা করবে, যদি অ্যান্সার করতে পারো তো খুবই ভালো, যদি অ্যান্সার না পারো তাহলে প্রথমত নোট ডাউন করে নেবে আমার অ্যান্সারটা দেখে। প্রথম কোশ্চেন, 19 শতকে মুসলিম শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষার কেন্দ্র কোনটি ছিল? মুসলিম শিক্ষার্থীদের জন্য কি ছিল? মাকতাব। টোল, চতুষ্পাটি, পাঠশালা এগুলো হিন্দু শিক্ষার্থীদের জন্য ছিল। নেক্সট, কত খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়? কলকাতা মাদ্রাসা কে তাড়াতাড়ি করছিল প্রতিষ্ঠা করার জন্য? হেস্টিংস। কত সালে? একদম 1780 দশকের শুরুতেই, 1781 সালে। নেক্সট, বারাণসী সংস্কৃত কলেজ কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল? বারাণসী সংস্কৃত কলেজ, সংস্কৃত সাবজেক্ট কঠিন, পড়া না পারলে কোন কান ধরিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়? ডান কান। জনাথন ডানকান। ব্রিটিশ কর্মচারীদের এদেশীয় ভাষা ও সংস্কৃতি শেখানোর জন্য কোনটি প্রতিষ্ঠিত হয়? এই যে একটু আগে যে কলেজটার নাম বললাম ফোর্ট উইলিয়াম কলেজ 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়। এটি প্রধানত ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখানোর জন্য এই ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি করা হয়েছিল, প্রতিষ্ঠা করা হয়েছিল। নেক্সট, এশিয়াটিক সোসাইটি 1784 কে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটিতে কি থাকে? জোন থাকে, জোনস, উইলিয়াম জোনস। নেক্সট, বারাণসী সংস্কৃত কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? বারাণসী সংস্কৃত কলেজ 1791 সালে প্রতিষ্ঠিত হয়। বারাণসী সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জনাথন ডানকান। নেক্সট, লর্ড ওয়েলেসলি কত সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? ওয়েলেসলি রাস্তা কম করার জন্য কলকাতাতে প্রতিষ্ঠা করা হয়েছিল 1800 খ্রিস্টাব্দে। জনাথন ডানকান কোন স্থানে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন? কোন স্থানে সংস্কৃত কলেজ? বারাণসী সংস্কৃত কলেজ, বারাণসীতে। বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই কোশ্চেনগুলো আগের ক্লাসের টপিকগুলো থেকে নেওয়া হয়েছে, তো অ্যান্সার করার চেষ্টা করবে। বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? বামাবোধিনী, বামা শব্দের অর্থ নারী, নারীদের কি থাকে? কেশ থাকে, কেশ থেকে উমেশ চন্দ্র দত্ত। নেক্সট, বামাবোধিনী পত্রিকা প্রথম কত সালে প্রকাশিত হয়? বামাবোধিনী পত্রিকা 1863 সালে প্রকাশিত হয়। এই 6 আর 3 দিয়ে একটা ট্রিক বানানো হয়েছিল ক্লাসে, কেউ না দেখে থাকলে ক্লাসটা অবশ্যই দেখবে।
হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। পরবর্তী সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এটা পরবর্তী, সেকেন্ড, এটা ফার্স্ট। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হতো? গ্রাম বার্তা পত্রিকা কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশ করা হতো। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটির রচয়িতাকে? হুতুম প্যাঁচা, প্যাঁচার চোখে কালো রঙের কাজল টাইপের পড়া থাকে, কালো, কালী প্রসন্ন সিংহ, আর প্যাঁচা প্রসন্ন হয়ে বসে থাকে, আমি বলেছিলাম আগের ক্লাসে। নীলদর্পণ নাটকটি প্রথম কত সালে প্রকাশিত হয়? নীলদর্পণ নাটকটি কত সালে প্রকাশিত হয়? 1860 সালে। ঠিক এর এক বছর আগেই 1859-এ নীল বিদ্রোহ দেখা দিয়েছিল। কোথায়? আমাদের নদিয়া আর এদিকে যশোরের এরিয়াতে। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশ করার অপরাধে কার জেল ও জরিমানা হয়েছিল? নীলদর্পণ নাটকটি ইংরেজি অনুবাদ করা হয়েছিল রেভারেন্ড জেমস লংয়ের নামে। কে অনুবাদ করেছিল বলতে পারবে? অবশ্যই কমেন্টে জানাবে। হরিনাথ মজুমদার কোন নামে অধিক পরিচিত ছিলেন? হরিনাথ মজুমদার কাঙাল হরিনাথ নামে বেশি পরিচিত ছিলেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা ক্লাসটা খুব ভালো করে মন দিয়ে শুনেছো এবং অ্যান্সারগুলো করার চেষ্টা করেছো। যদি ক্লাসটা খুব ভালো করে শুনে থাকো তো অবশ্যই অ্যান্সারগুলো করতে পেরেছো। ঠিক এইরকমই আরও ক্লাস পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এর পাশাপাশি অন্যান্য সাবজেক্টের যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে সেগুলো অবশ্যই দেখবে। থ্যাংক ইউ।